আগের দিন লাস্ট যে ধারণাগুলো করেছিলাম মনে রাখবি যে 1 মোল, কি বললাম, 1 মোল, ঠিক আছে, যে কোনো গ্যাসের আয়তন কত দাঁড়ায়? 22.4 লিটার। এই ধারণা একটা থাকা উচিত, ঠিক আছে। 1 মোল গ্যাস মানে হচ্ছে ওই গ্যাসের আণবিক ভর যে আছে, আণবিক ভরকে গ্রামে প্রকাশ করবো, আণবিক ভরকে কি করবো? গ্রামে প্রকাশ করব, এবং তার পাশে গ্রাম লিখে দেবো। কি লিখে দেবো? গ্রাম লিখে দেবো। তাহলে যে কোনো গ্যাসের আণবিক ভরকে গ্রামে প্রকাশ করার পর যে গ্রামটা পাবো, কিনা যে ভরটা পাবো, সেই ভরটাকে বলা হয় মোলার ভর। কি বলা হয়? মোলার ভর। বোঝা গেল? যদি বলি যে 1 মোল CO2 গ্যাসের আয়তন কত, কি বলবো? 22.4 লিটার। যদি বলি 1 মোল CO2 গ্যাস মানে কত গ্রাম CO2 গ্যাস? CO2 গ্যাসের আণবিক ভর বের করবো। CO2 গ্যাসের আণবিক ভর কত? দেখো, ধরো না এরকম, আগে এটা লিখে দিতে আমরা বলছি, ঠিক আছে। তাহলে 1 মোল মানে 22.4 লিটার। 1 মোল মানে 1 মোল কোন গ্যাস মানে হচ্ছে ওই গ্যাসের আণবিক ভরটা পাশে কি লিখে দেবো? গ্রাম, সেই পরিমাণ আণবিক ভর। তাহলে মোল সংখ্যা কি করে বের করবো সেটা বলেছিলাম এর আগের দিন। মোল সংখ্যা সমান হচ্ছে প্রদত্ত ভর, কি বলেছিলাম? প্রদত্ত ভর বাই ওই গ্যাসের কি আণবিক ভর, এটা বলেছিলাম। মানে এই ধারণাগুলো আমার লাগবেই, ঠিক আছে, যদি আমাকে এগুলো করতে হয়। তারপরে লাস্ট কি বলেছিলাম, যদি কার আয়তন দেওয়া থাকে ও মোল সংখ্যা বের করতে বলে, তাহলে কি করে বের করবো? এসটিপিতে দেখা গেল আয়তন বলে দেওয়া আছে কারো, ধরো না কারো আয়তন বললো ভি আয়তন, ঠিক আছে, তার মোল সংখ্যা কি করে বের করবো? ভি আয়তনটাকে 22.4 লিটার দিয়ে ভাগ করব, দিয়ে আমরা কি পেয়ে যাব? মোল সংখ্যা। কি পেয়ে যাব? মোল সংখ্যা। এবার কারো মোল সংখ্যা দেওয়া আছে যে অমুক গ্যাসের মোল সংখ্যা হচ্ছে এত, ঠিক আছে, ধরলাম বললাম যে একটা গ্যাস, ধরে নাও এই একটা গ্যাস, ঠিক আছে, যার মোল সংখ্যা হচ্ছে n, মোল সংখ্যা কত? n। তাহলে ওই গ্যাসের মোল সংখ্যা কত বললাম? n। তাহলে এবং ওই গ্যাসের আণবিক ভর দেখা গেল x, আণবিক ভর কত? x। তাহলে ওই গ্যাসের মোট ভর কত হবে? ভর সমান হচ্ছে মোল সংখ্যা ইনটু ওই গ্যাসের কি আণবিক ভর গুণ করব, দিয়ে পাশে কি লিখে দেবো? গ্রাম। পাশে কি লিখে দেবো? গ্রাম। বোঝা গেল? তাহলে এইভাবে আমরা কি করতে পারবো? ভর বের করতে পারবো। এই ধারণাগুলো থাকলো। এবার কতগুলো বিক্রিয়া আমাকে মনে রাখতে হবে। সেদিন বলেছিলাম কতগুলো নাম জানা থাকবে, তার সংকেত আমাকে মনে রাখতে হবে। ওই রকম কতগুলো নাম জানা থাকবে, আমাকে কি করতে হবে? কিছু বিক্রিয়াও মনে রাখতে হবে, ঠিক আছে। তো বিক্রিয়াগুলো এমনি হয়ে যাবে, মানে প্র্যাকটিস করে করে আমাদের চলে আসবে, ঠিক আছে, কিছু বিক্রিয়া করলে। তাহলে এই ধারণাগুলো অবশ্যই দরকার। তাহলে এর সঙ্গে উদাহরণগুলো দিচ্ছি পরপর, ঠিক আছে, এটা টুকে নাও। এর সঙ্গে আর একটা জিনিস দরকার, সেটা কি? বাষ্প ঘনত্ব এবং আণবিক ভরের মধ্যে সম্পর্ক। কি বললাম? বাষ্প ঘনত্ব এবং আণবিক ভরের মধ্যে সম্পর্ক। এটা মনে রাখবো যে বাষ্প ঘনত্ব সমান আণবিক ভর বাই কত? 2। আণবিক ভর বাই কত? 2। এবার করসপন্ডিং প্রত্যেকটা উদাহরণ দিচ্ছি, ঠিক আছে। যদি তোকে বলে যে 1 মোল অ্যামোনিয়া, তার মানে কি? 1 মোল অ্যামোনিয়া মানে দাঁড়ায় 1 মোল অ্যামোনিয়া এর আয়তন কত হবে বলো? এসটিপিতে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন কত হয়? 22.4 লিটার। 22.4 লিটার। এই যে 22.4 লিটার হয়, এটাকে বলা হচ্ছে মোলার আয়তন। এটাকে কি বলা হয়? মোলার আয়তন। এবার যদি বলি যে 1 মোল NH3 এর ভর কত, তাহলে এর ভর কি করতে হবে? কি করে পাবো? বলছে NH3 আণবিক ভর বের করবো। তাহলে দেখো আণবিক ভর কত? নাইট্রোজেনের জন্য 14, আর কটা হাইড্রোজেন আছে? 3টা হাইড্রোজেন আছে। তাহলে 3 গুণিত কত? 1। পাশে কি লিখবো? গ্রাম। দিয়ে কত? 14 প্লাস 3 দিয়ে কত হলো? 17 গ্রাম। কি হলো? 17 গ্রাম, ঠিক আছে। এবার ধরো না তোমাকে বলে দিল এখান থেকে, মানে প্রত্যেকটা করসপন্ডিং, দেখো তোমাকে বলে দিল যে 51 গ্রাম অ্যামোনিয়া, মানে 51 গ্রাম অ্যামোনিয়া সমান কত মোল অ্যামোনিয়া। কোশ্চেনটা কি বললাম?
51 গ্রাম অ্যামোনিয়া মানে কত মোল অ্যামোনিয়া? তাহলে তোমাকে বললাম ধরো না 51 না মোল না 51 গ্রাম অ্যামোনিয়া সমান কত মোল অ্যামোনিয়া। এটা করো তো। তাহলে কি করব, এই সূত্রটা বসাবো। তাহলে মোল সংখ্যা n সমান কত, ভর কত দেওয়া আছে 51 প্রদত্ত ভর, আণবিক ভর কত অ্যামোনিয়া কত 17, ভাগ করলে কত হবে হলো 3 হলো, কত বলছিলি? তাহলে মোল সংখ্যা কত দাঁড়ালো 3 দাঁড়ালো। ঠিক আছে, এবার দেখ, এবার যদি এরকম একটা কোশ্চেন করা হয় যে 2.24 লিটার অ্যামোনিয়ার ভর কত, ভর কত, তাহলে কি করবে? তাহলে এরকম যখন অঙ্ক থাকবে তখন কি করব, প্রথম শর্ত কি, প্রথম শর্ত হচ্ছে আমি মোল সংখ্যাটা বের করব। তাহলে আয়তন দেওয়া থাকলে মোল সংখ্যা কি করে বের করতে হয়, প্রদত্ত আয়তনকে কি করব 22.4 দিয়ে ভাগ করব। তাহলে প্রথমে কি করব, n সমান 2.24 বাই কত 22.4, এই পয়েন্ট তুলবো উপরে 10 যাবে, আবার এই পয়েন্ট তুলো নিচে কত আসবে 100, 0 0 কেটে গেল, এটা কেটে গেল, তাহলে কত হলো 1/10। তাহলে মোল সংখ্যা কত 1/10। ঠিক আছে, এটা মোল সংখ্যা পেলাম। এবার আমি কি করে জানি ভর কি করে পাবো, এত করে এমন ভর চেয়েছে, তাহলে ভর সমান কি, ভর সমান কি বলেছি মোল সংখ্যা কত 1/10 ইন্টু কি আণবিক ভর, তাহলে অ্যামোনিয়া আণবিক ভর কত 17, তাহলে কি করবো 17 দিয়ে গুণ করবো, তাহলে কত হলো 1.7 গ্রাম। বুঝতে পারলি না পারলি না? ঠিক আছে, এইভাবে এই ধারণাগুলো খুব গুরুত্বপূর্ণ, মানে এই সঠিক ধারণাগুলো যদি থাকে মোটামুটি আমাকে এগিয়ে যেতে পারবি। ঠিক আছে, দেখ অঙ্কটাতে কি বলেছে। প্রথমে অঙ্কটাতে যেগুলো জিনিস দেওয়া আছে সেটা আগে খেয়াল করবো। ঠিক আছে, উদাহরণ থেকে করাচ্ছে। ঠিক আছে, দেখো লেখা আছে 130.8 গ্রাম দস্তা লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে সম্পূর্ণরূপে বিক্রিয়া করলে উৎপন্ন হাইড্রোজেনের আয়তন এসটিপিতে কত। ঠিক আছে, এদিকে খেয়াল করো। তাহলে আগে দেখবো যে কার ভর দেওয়া আছে, এবং যদি একটা ভালো কোশ্চেন সেটার হয় তো যেই জিনিসগুলো আমাদের 1 থেকে 20 বাইরে আছে, যে সমস্ত মৌলগুলোর নাম 1 থেকে 20 বাইরে আছে তাদের আণবিক ভর গুলো দেওয়া থাকবে। কি দেওয়া থাকবে, আণবিক ভরগুলো দেওয়া থাকবে। বোঝা গেল, আণবিক ভর বা পারমাণবিক ভরগুলো কি করে থাকে, দেওয়া থাকে। তো এখানে এই অঙ্কটাই মানে কোশ্চেনে যখন দেওয়া থাকবে কিনা একদম পার্টিকুলারলি দেওয়াই থাকবে অঙ্ক। ঠিক আছে, এখানে হয়তো বলেনি, কারণ হচ্ছে কোথাও এর আগে বলে দিয়েছে। তো দেখ বলেছে 130.8 গ্রাম দস্তা, তাহলে প্রথম জানতে হবে যে দস্তা সংকেতটা কি, কি বলতো জেডেন। হ্যাঁ, তাহলে এই জিনিসগুলো আমাকে মুখস্থ রাখতে হবে। যদি আগের টাইপের কোশ্চেন হয়, আগের টাইপ মানে 2018 আগে যে কোশ্চেন হচ্ছে তার কথা বলছি, 2019 থেকে কিন্তু কোশ্চেন আলাদা এসছে, মুখস্থ করতে হবে না, এরকম টাইপের কোশ্চেন এসছে। কিন্তু যখন বলছি তোকে 2000 এর কথা, কি বলে 2018 আগের কথা, তখন কিন্তু তোকে মনে রাখতে হতো। এর সঙ্গে কি বলেছে, সালফিউরিক অ্যাসিডের সঙ্গে সম্পূর্ণ বিক্রিয়া করবে। তাহলে সালফিউরিক অ্যাসিডের সংকেতটা আমাকে জেনে রাখতে হবে, H2SO4 বিক্রিয়া করে কি উৎপন্ন করছে দেখো, সম্পূর্ণ বিক্রিয়া করলে উৎপন্ন হাইড্রোজেনের আয়তন এসটিপিতে কত। তাহলে এখানে কি ZnSO4 উৎপন্ন করবে, আর কি উৎপন্ন হাইড্রোজেন বলেছে, তাহলে অবশ্যই হাইড্রোজেন উৎপন্ন হবে এবং তার সঙ্গে কি উৎপন্ন হতে পারে, ZnSO4। তাহলে এই ক্ষেত্রগুলোতে একটু আমাকে পূর্বের অভিজ্ঞতা দরকার। পূর্বের অভিজ্ঞতা মানে কি, এই বিক্রিয়াটা ক্লাস 8-এ যখন মৌলের ধারণা পড়েছো ওখানে ছিল যে ধাতুগুলোর সঙ্গে লৌহ অ্যাসিডের বিক্রিয়া করে সাধারণত কি উৎপন্ন হয়, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। তাহলে নিচু ক্লাস থেকে আমাকে একটু ভালো করে পড়ে আসতে হবে ব্যাপারগুলো। ঠিক আছে, আর যদি না পড়ে আসা থাকে তাহলে এরকম 10-15টা যদি মানে টেস্ট পেপার ঘেঁটে যদি 10-15টা বের করা যায় এরকম রাসায়নিক সমীকরণ, তার মধ্যে কমন চলে আসে। ঠিক আছে, তার বাইরে আসে না হয়। তাহলে এটা ওই যে উৎপন্ন হাইড্রোজেনে কি চেয়েছে,
আয়তন চেয়েছে, আর কিছু কি চেয়েছে? চাইনি। তাহলে এটা 2-3 ভাবে করা যায়, ঠিক আছে? দেখো, তাহলে যার ভর দেওয়া আছে তার নিচে তার আণবিক ভরটা লিখবো, ঠিক আছে? তাহলে এর আণবিক জিঙ্কের আণবিক ভর কত, বা জিঙ্কের এ ভর, মোলার ভর 65.4, 65.4, ঠিক আছে? এবার কি হাইড্রোজেনের বের করতে হবে। হাইড্রোজেনের কত হচ্ছে? 2। কত? 2। তাহলে একটা জিনিস দেখো, আমি লিখতে পারি যে 65.4 গ্রাম জিঙ্ক ব্যবহার করে তাহলে কত, এখানে 65.4 গ্রাম জিঙ্ক ব্যবহার করে H2 পাওয়া যায়। কত বলতো? 2 গ্রাম। তাহলে বাকিটা পারবো না? 1 গ্রাম Zn ব্যবহার করে H2 পাওয়া যায় সমান কত? 2/65.4, তাহলে কত? 130.8 এত গ্রাম জিঙ্ক ব্যবহার করে H2 পাওয়া যায় সমান কত? 2/65.4 গুণিত কত? 130 কত 8, কাটাকাটি করো, এই দশমিক তুলতে পারবো, এটা একটা ঘর দশমিক তুলে দিলাম, এটা কাটো, 2 বেরিয়ে গেল, ঠিক আছে? আমি বুঝতে পারছি 65 দ্বিগুণ হচ্ছে 130, আর 0.4 দ্বিগুণ 0.8, 2 দিয়ে কাটবো, আমি বুঝতে পারছি। তাহলে কত হলো? 4 গ্রাম। তাহলে বলো তো এখানে কত গ্রাম, 4 গ্রাম উৎপন্ন হয়েছে হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেনের কি বললাম, যখনই এইভাবে অঙ্ক করবো কিনা, যখনই আমি গ্রাম পেয়ে যাবো, চেয়েছি কি আয়তন চেয়েছি এসটিপিতে, হ্যাঁ কি না? দেখো উৎপন্ন গ্যাসের এসটিপিতে আয়তন কি বলেছে করলে, উৎপন্ন হাইড্রোজেনের আয়তন এসটিপিতে কত? হ্যাঁ, অবশ্যই এসটিপি কথাটা উল্লেখ করা দরকার ছিল। তোমাদের বই হয়তো নেই, প্রথম অঙ্কটা খুলে বসে আছো নাকি? আমি পড়াচ্ছি প্রথমটাই, কিন্তু পরের উদাহরণে, প্রথমটা না। হ্যাঁ হ্যাঁ, তোমরা যেটা করছো সেটা হবে। তাহলে এখানে কোশ্চেন আলাদা ছিল, হ্যাঁ ওটাই করো। তাহলে ওই দুটো কোশ্চেন একই ব্যাপার, দুটো একই আছে, ঠিক আছে? তাহলে উৎপন্ন হাইড্রোজেন কত বলবো, এই দেখো, অতএব দুটোরই উত্তর করা যাবে। মানে এখানে আমরা 23 পৃষ্ঠার এক একটাও করতে পারবো, আর 24 পৃষ্ঠার এক একটাও করতে পারবো, ঠিক আছে? দেখো 24 পৃষ্ঠার একটা একের দাগের অঙ্ক আছে, দুটোরই উত্তর। তাহলে 23 পৃষ্ঠার উত্তরটা প্রথমে লিখি, বলছে কত গ্রাম হাইড্রোজেন উৎপন্ন হবে, নাকি? লিখবো উৎপন্ন H2 এর পরিমাণ সমান কত? 4 গ্রাম। এখন কথা হচ্ছে স্যার, যদি আয়তন চাই তাহলে কি করতাম? এটা তো পেয়ে গেলাম। আয়তন যখনই চাইবে এক কাজ করবো, আমি এরকম ভাবে গতানুগতিক অঙ্ক করবো প্রত্যেকটা। আমি মোল সংখ্যা বের করবো। তাহলে মোল সংখ্যা সূত্র কি? এখানে কত গ্রাম ভর পেয়ে আছি বলতো? 4 গ্রাম উৎপন্ন। কার মোল সংখ্যা বের করবো সেটা কিন্তু একবার দেখবো, হাইড্রোজেনের মোল সংখ্যা। তাহলে হাইড্রোজেনের কত পেয়েছি আণবিক ভর, না ডাব্লু কত পেয়েছি প্রদত্ত? 4। আণবিক ভর কত হাইড্রোজেনের? 2। ঠিক বলেছো, 2। কাটো, H2 তো 2, ঠিক আছে? কাটাকাটি করো, তাহলে কত হলো? 2 মোল। উত্তর কত হলো? 2 মোল। তাহলে 2 মোল হাইড্রোজেন উৎপন্ন হলো, হ্যাঁ কি না? তাহলে 2 মোল যদি হাইড্রোজেন উৎপন্ন হয়, তাহলে 1 মোল হাইড্রোজেনের আয়তন কত? 22.4 লিটার মোল আয়তন। তাহলে 2 মোলের কত হবে? হ্যাঁ, 2 দিয়ে গুণ করে দেবো। তাহলে অতএব এরকম উৎপন্ন H2 এর আয়তন সমান কত? দেখ, 2 গুণিত কত? 22.4 লিটার সমান কত? 44.8 লিটার হয়ে গেল। কোন অসুবিধা আছে কি? করে নে, এটা করা আছে, বই তো করা আছে, দরকার নেই।
এটা বুঝতে পেরেছিস কি? তাহলে আমি অনুশীলনী করাচ্ছি, আর এগুলো করাচ্ছি না, ঠিক আছে? তাহলে অনুশীলনী চলে গেলাম। কোনটা বল? কোনটা? 25 পৃষ্ঠা 4টা? হ্যাঁ, এটা অঙ্ক যদি করে চাস কিনা আমার কাছে, তো বলবো যে কালকের অঙ্কটা বুঝতে পারিস নি। কালকের অঙ্কটা সূত্র এখানে কাজে লাগবে। কালকে বলতে এর আগে যেটা করেছিলাম কিনা, ভরের সংরক্ষণ সূত্র, ওটা এখানে কাজে লাগবে। 4 অঙ্কটা আমি না পড়ে বলে দিলাম। এবং আমরা পড় দেখ, তো আমি বলছি কি করে হচ্ছে দেখ। 1.16 গ্রাম সোডিয়াম ক্লোরাইডের সঙ্গে কত গ্রাম সিলভার নাইট্রেট বিক্রিয়া করলে, হ্যাঁ, 1.70 গ্রাম সোডিয়াম নাইট্রেট ও এত গ্রাম সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। আগের মতো না, ওই যে কত গ্রাম HCl লাগবে মনে আছে, ওই রকম অঙ্কটা। তো ধরে নেবো যে x গ্রাম, মানে বিক্রিয়ক কি কি পেয়ে যাচ্ছিস, NaCl টা হচ্ছে বিক্রিয়ক, আর সিলভার নাইট্রেটটা হচ্ছে বিক্রিয়ক। তাহলে এরা বিক্রিয়া করেছে, বিক্রিয়ত পদার্থের ভর দেওয়া আছে। তাহলে কি বলবো, বিক্রিয়ক পদার্থের মোট ভর আর বিক্রিয়ত পদার্থের মোট ভর সমান হবে। এবার এখানে ধরে নেবো যে, ধরি যে কি বলছে এখানে, বলছে কত গ্রাম সিলভার নাইট্রেট। তাহলে বলবো ধরি সিলভার নাইট্রেট লাগবে সমান x গ্রাম। তাহলে x প্লাস 1.16 সমান 1.17 প্লাস কত 2.87, দিয়ে x এর মান পেয়ে যাবে একটা, হ্যাঁ কি না? এটা কিন্তু বুঝিয়ে দিলাম। তারপরে কি বলেছে দেখ, বিক্রিয়াটিতে উৎপন্ন সিলভার ক্লোরাইডের মোল সংখ্যা কত। এবার বিক্রিয়া করতে গিয়ে দেখবো যে কত গ্রাম, হ্যাঁ মোল সংখ্যা চেয়েছে, তো খুবই সহজ। এবার দেখো বিক্রিয়া যেটা উৎপন্ন হচ্ছে সিলভার ক্লোরাইড, সেটা পরিমাণ দেওয়া আছে, মানে W দেওয়া আছে 2.87। এবার তোকে করতে হবে কি, সিলভার ক্লোরাইডের আণবিক ভরটা তোকে বের করতে হবে। সিলভার ক্লোরাইডটা কি বের করতে হবে, আণবিক ভর। এবার ওই প্রদত্ত ভরটাকে আণবিক ভর দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে? যেটা বলে দিচ্ছি, এত গ্রাম সিলভার ক্লোরাইড উৎপন্ন হবে, উৎপন্ন সিলভার ক্লোরাইডের ভরটাকে সিলভার ক্লোরাইডের আণবিক ভর দিয়ে কি করবো, ভাগ করবো। তাহলে কি পেয়ে যাব, তাহলে আমরা এটা পেয়ে যাব, কি বলে, মোল সংখ্যাটা পেয়ে যাবো। বোঝা গেল না নাসরিন? বুঝতে পেরেছিস? তাহলে এরকম অঙ্ক আগে করে দিচ্ছি কিন্তু আমি, ওই জন্যই মানে এই অঙ্কটাই সবার অসুবিধা হয়, বুঝতে পারলি? ওই জন্য ওই থিওরিটাই আমি আগে করিয়েছি, এবং বর্তমানে এই থিওরি থেকে অঙ্ক বেশি পড়ছে। 2019-এ পড়েছে, 2020-তে পড়েছে, আমি বলে দিলাম। কিন্তু 2021-এ পরীক্ষা হলো না, 2022-এ যদি পরীক্ষা হয়, ম্যাক্সিমাম চান্স আছে এই সূত্র দিয়ে অঙ্ক করা। মানে বর্তমানে কেউ চাইছে না যে কে কতটা মুখস্থ করেছে সেটা জানে, সবাই চাইছে কে কতটা বুঝেছে এবং কে কতটা সূত্রটাকে অ্যাপ্লাই করতে চাইছে, পারছে, সেটা বোঝার চেষ্টা করছে, বুঝতে পারলি? তারপরে দেখ, ওটা হয়ে গেল। আর কিছু, তুই একটা অঙ্ক বলেছিলি কালকে না, বলতো দেখি। হ্যাঁ, দে ভলিউম 3 অঙ্কটা দে। দে না অঙ্কটা। 4-2 বলেছে 75 গ্রাম পটাশিয়াম ক্লোরাইড ও ম্যাগনেসিয়াম ডাইঅক্সাইড মিশ্রণ উত্তপ্ত করার ফলে উৎপন্ন অক্সিজেন ঠিক 3 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে সম্পূর্ণ বিক্রিয়া করে জল উৎপন্ন করে। হ্যাঁ, মিশ্রণে পটাশিয়াম ক্লোরাইড ও ম্যাগনেসিয়াম অক্সাইডের পরিমাণ নির্ণয় করো। অঙ্কটা একটু উল্টানো অঙ্ক, বুঝতে পারলি? উল্টো করে বলেছে। তাহলে প্রথমে লিখে দিই, পটাশিয়াম ক্লোরাইডের সংকেত কি ছিল, কালকে পড়েছিস, বল, KClO3। দেখ KClO3, এখানে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের কথা বলেছে না, এটা কি হিসেবে কাজ করে জানিস, জাস্ট অনুঘটক রূপে কাজ করে, এবং বিক্রিয়ার শেষে নিজে কি থাকে, নিজে অপরিত থাকে। তাহলে কি হবে দেখ, KCl প্লাস 3O2 প্লাস MnO2, মানে এখানে MnO2টা কি হিসেবে কাজ করছে, অনুঘটক রূপে কাজ করে, ঠিক আছে? দেখ কি বলেছে, বিক্রিয়া করে অক্সিজেন মিশ্রণে উত্তপ্ত করার ফলে উৎপন্ন অক্সিজেনের ঠিক 3 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে সম্পূর্ণ বিক্রিয়া করে জল উৎপন্ন করে। মিশ্রণে পটাশিয়াম ক্লোরাইড ও দেখো 3 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করেছে। তাহলে দেখো H2
প্লাস কত O2 বিক্রিয়া করে কি উৎপন্ন হয় জল, হ্যাঁ কি না? একটু উল্টো ভাবে অঙ্কটা যাবে, ঠিক আছে? তাহলে একটা কথা ভাবতো, এখান থেকে ভাব ব্যাপারটা যে KClO3 জল উৎপন্ন করেছে, তাহলে এখানে দুটো হাইড্রোজেন অক্সিজেন, এখানে কোনো অক্সিজেন আছে একটা, কত দিয়ে গুণ করবো 2 দিয়ে গুণ করে দেবো। এখানে দেখো 4টা হাইড্রোজেন হবে, এখানে কত দিয়ে গুণ করবো 4 দিয়ে গুণ করবো, তাহলে বিক্রিয়া এটা দাঁড়ালো। এবার এখানে দেখ H2 হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে এমনিতে 2, 2 দুনি কত 4, কত 4, কতটা জল উৎপন্ন করছে 18 গ্রাম জল উৎপন্ন করছে, কতটা জল উৎপন্ন করছে 18 গ্রাম জল উৎপন্ন করছে। এবার ভালো করে দেখ 4 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে হাইড্রোজেন থেকে 18 দুনি কত 36 গ্রাম জল উৎপন্ন করছে, কিন্তু আমার কি এই জল টলের দরকার আছে নেই, কিন্তু মনে রাখ 4 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে সম্পূর্ণ বিক্রিয়া করতে অক্সিজেন কত গ্রাম লাগছে 32 গ্রাম, কত গ্রাম লাগছে 32 গ্রাম। তাহলে দেখো লিখবো 4 গ্রাম H2 এর সম্পূর্ণ 4 গ্রাম সম্পূর্ণ H2 এর সঙ্গে O2 এর সম্পূর্ণ বিক্রিয়া করতে O2 ওদিক মুছে দিলাম, হ্যাঁ O2 লাগবে, O2 লাগবে সমান কত 32 গ্রাম। এর দূরে কোনো সন্দেহ আছে নেই। তাহলে দেখো 1 গ্রাম সম্পূর্ণ H2 এর সঙ্গে O2 এর সম্পূর্ণ বিক্রিয়া, মানে O2 এর বিক্রিয়া করে জল উৎপন্ন করতে O2 লাগবে কত 32 বাই কত 4 গ্রাম। এবার দেখো 3 গ্রাম H2, 3 গ্রাম সম্পূর্ণ H2 এর সঙ্গে O2 এর সম্পূর্ণ বিক্রিয়া করতে O2 লাগবে কত 3, 32 বাই কত 4 গুণিত কত 3, 4 আঠা কত 32, 8 গুণিত কত 3, 3 আঠা কত 24, তাহলে 24 গ্রাম হাইড্রোজেনের প্রয়োজন। কত গ্রাম হাইড্রোজেনের প্রয়োজন 24 গ্রাম, ঠিক আছে? কোন অসুবিধা শিখার দূরে? এবার ভালো করে শোন, 24 গ্রাম হাইড্রোজেনের প্রয়োজন, আমার হাইড্রোজেন উৎপন্ন কত না 24 গ্রাম অক্সিজেনের প্রয়োজন। এখানে অক্সিজেন উৎপন্ন কত করেছে দেখতো, অক্সিজেন হচ্ছে 32, 3 32 কত 96, 3 32 কত 96। এবার দেখ তাহলে দেখ 96 গ্রাম অক্সিজেন উৎপন্ন করতে KMnO4 লাগে কত এর আণবিক ভরটা, হ্যাঁ কি না? এর আণবিক ভর পরিমাণ, তাহলে 24 কত উৎপন্ন লাগবে হিসাব করতে পারবো না? বুঝতে পেরেছিস না পারিস নি? দেখ দেখ এখানে অক্সিজেন আণবিক ভর কত, আমার চেয়েছে যে 3 গ্রাম হাইড্রোজেনকে সম্পূর্ণ 3 গ্রাম সম্পূর্ণ হাইড্রোজেন যে এখানে যে এটা উৎপন্ন হবে, ধরলাম যে x গ্রামের সঙ্গে এটা সম্পূর্ণ বিক্রিয়া করে জল উৎপন্ন হতে হয়। বুঝতে পারলাম যে 3 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে সম্পূর্ণ অক্সিজেন যদি বিক্রিয়া করে জল উৎপন্ন করতে হয়, তাহলে কতটা অক্সিজেন লাগবে 24 গ্রাম লাগবে অক্সিজেন, হ্যাঁ কি না? 24 গ্রাম অক্সিজেন লাগবে। তাহলে এখানে দেখো 3 আছে পাশে, 3 গুণিত কত 96 না 3 গুণিত কত এর কত 32 অক্সিজেনের। এবার এটা বের করো, এটা বের করো, দেখো KClO3। এবার করো, প্রথমে একটা জিনিস করতে হবে, সমাধান বিধান করো, সমাধান বিধান এখনো করা নেই। তাহলে দুটোকে 6টা অক্সিজেন হলো, এখানে 6টা অক্সিজেন মিলে গেছে, ঠিক আছে? এবার দেখো এখানে 2 বসাতে হবে, ঠিক আছে? এবার দেখো 2টা বাইরে থাকলো, পটাশিয়াম কত সম্ভবত 39 প্লাস এটা কত 35.5, অক্সিজেনের জন্য 348, কত 48। তাহলে 2 গুণিত কত হচ্ছে দেখো তো, ভালো করে একটু খেয়াল করো তো, 8 যোগ করো, 0.5টা বাইরে থাকলো, 8 5 13, 13 আর 9 কত 13 আর 9 22, 22 এর 2 হাত থাকলো
8 5 13, 13 9 22, 7 হলো 2, 4 3 7, 7 3 10, 10 আর 2 কত 12, তাহলে 122.5 হচ্ছে। গুণ যদি করি তাহলে 200 কত 45, 200 কত দাঁড়ালো 45। তাহলে আমার দরকার ছিল কি আগে এটুকু করা তারপরে এটুকু করা। তাহলে দেখো 96 এখানে গুণ করলে কত হবে 96, হ্যাঁ কি না? তাহলে এটুকুর পর এই অংশটুকুর পর আমরা একটু এইদিকে চলে যাচ্ছি, এই সাইডে জায়গা নেই তাই, ঠিক আছে? তাহলে দেখো 96 গ্রাম O2 পেতে KClO3 লাগে সমান কত 245 গ্রাম, ঠিক আছে? তাহলে 1 গ্রাম O2 পেতে KClO3 লাগে, ঠিক আছে? কত 245 ইন্টু কত ইন্টু না ভাজিত কত 96 গ্রাম। এবার দেখো 24 গ্রাম O2 পেতে KClO3 লাগে সমান 200 কত 45/96 গুণিত কত গুণিত 24, কাটাকাটি করো 4 24 96, নিচে 4 হবে, তাহলে কত 245 বাই কত 4, তাহলে 4 6 24 আর 1 নাম হলো 4 5 3 4 12, 63.3 4 12 15 12 4 7 28 7, তাহলে 63.75 হবে। দেখো তো কত আছে 63.75, আমার কাছে তো বই আছে, তোমাদের দেখতে বলছি। উত্তর দেখো উত্তর কোথায় দেওয়া আছে, ওই ভৌত বিজ্ঞানের শেষ দিকটাই। তাহলে কত নম্বর স্কুল 1, 1 নম্বর স্কুলের 4 কত 4 2 61.25 লেখা আছে রে, আমার কি ভুল হচ্ছে? 4 6 24, হ্যাঁ ঠিকই তো আছে। ভাগ কর 245, 245 কে 4 দিয়ে ভাগ কর, হয়ে আসবে, ঠিক আছে? ভাগটা কর, এটা বুঝতে পারলি না বোঝাতে হবে পরে। আগে শোন, আগে এটুকু করবি, ঠিক আছে? তারপরে এটুকু করবি, তারপরে এখানে যাবি, ঠিক আছে? আর তারপরে বলছি এই মেনোটুর পরিমাণটা। ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড তো যেটা আছে ওটাই, ওটার সঙ্গে কোনো না, এটাও তো ভ্যারি করবে পরিমাণটা। দেখো আমি বলে দিচ্ছি, 96 গ্রাম O2 পেতে KClO3 লাগে সমান 245 গ্রাম। 1 গ্রাম O2 পেতে KClO3 লাগে সমান 245/96 গ্রাম। এবার 44 গ্রাম O2 পেতে KClO3, হ্যাঁ কত, এটা 24, এটা 24 আছে। 24 গ্রাম O2 পেতে KClO3 লাগে সমান 245/96 ইন্টু কত 4, এবার না ইন্টু 24, 245/96 ইন্টু কত 24, কাটাকাটি করো 4 এলো, তাহলে 245 কে 4 দিয়ে 4 6 কত 24, 4 কে 4, 1 নামলো 4 2 8 5, এত গ্রাম। কত সুন্দর উত্তর চলে এলো, ঠিক আছে? এবার তোমরা একটু দেখো ম্যাঙ্গানিজের মোলার পারমাণবিক ভর কত দেওয়া আছে। যদি বের না পাও তো পর্যায় সারণী খোলো, পর্যায় সারণীতে সুন্দর করে দেওয়া আছে। আমি খুলছি mn এর পুরাতন পর্যায় সারণী রাখলো।
এম এন পঁচিশে আছে। দেখো 54.93, মানে তুমি ওটা 55 ধরতে পারো। ঠিক আছে, কত বললাম? 55 তোমরা ধরতে পারো। ঠিক আছে, তাহলে দেখো যেটা চাইবে তার আণবিক ভরটা নিচে লেখা দরকার আছে। 55 আমার দেখা হয়ে গেছে, আর দেখতে হবে না। ঠিক আছে, তাহলে এটা কত? 55 এমএনটা, আর O2টা কত? ওই হচ্ছে 32 করো, যোগ করলে কত হয়? 87 হ্যাঁ কি না? তাহলে একই রকম ভাষা দেখো না, মুছে দেবো নিচে ওই করি না, ওখানে আর করবো না। দেখো তাহলে 96 গ্রাম অক্সিজেন পেতে MnO2 লাগে। দেখো 96 গ্রাম O2 পেতে, হ্যাঁ, MnO2 লাগে ইকুয়াল টু কত? 87 গ্রাম। ওকে, 1 গ্রাম O2 পেতে MnO2 লাগে সমান 87/96 গ্রাম। ওকে, 24 গ্রাম O2 পেতে MnO2 লাগে সমান 87/96 ইন্টু কত? 24 গ্রাম। কাটাকাটি করো, কত হলো? 4। দেখো 87, 4 दूनी 8, 7 के 7, 4 के 4, 3 নামলো, 4 7 28, 5 কত আছে উত্তর? দেখো তো, মনে হচ্ছে এর উত্তর নেই। ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, ঠিক আছে। কত আছে উত্তর? কি করে রে? হ্যাঁ, প্রথমে 61 কত? 25, আর প্রথমে তো পরেরটা কত আছে? ভুল আছে। ভুল আছে, ভুল থাকতে পারে, না থাকার কিছু নাই। 13.75 উত্তর ভুল আছে হয়তো। ঠিক আছে, সব যে ওদের ঠিক থাকবে তার মানে নেই। ওখানে পাতা নাম্বার বল। দেখ 239 পৃষ্ঠা আমাদের যেটা সরকারি টেস্ট পেপার, সেখান থেকে কোশ্চেন হচ্ছে মৌলিক একটি অপর্যাবৃত্ত ধর্ম নাকি? অপর্যাবৃত্ত ধর্ম মানে কি? যে ধর্মটা মানে এক কথায় কোশ্চেনটা এরকম হয়, যদি তোরা পেয়ে যেতিস যে কোন ধর্মটি পর্যায়গত ধর্ম নয়, এই কোশ্চেনটা হলে পেয়ে যেতিস তেজস্ক্রিয়তা। একই কোশ্চেন তো। অপর্যাবৃত্ত মানে কি? যেটা মানে পর্যায়ের সূত্রটা মানবে না, অর্থাৎ একটা নির্দিষ্ট ক্রমণ পরিবর্তন হবে না। বোঝা গেল? তাহলে কি হবে? তেজস্ক্রিয়তায় উত্তর হবে। তোরাইতে পারলি তেজস্ক্রিয়তা, চুম্বকত্ব, ঠিক আছে, এগুলো হচ্ছে অপর্যাবৃত্ত ধর্ম। তারপরে দেখ কি আছে, আর কিছু আছে? টোকা হয়েছে কি সম্পূর্ণ? টোকা হয়েছে রে? দেখ তারপরে আমি একটা অঙ্ক দিই, তোরা কর। হ্যাঁ কর, বলছি লিখ কোশ্চেনটা যে 200 গ্রাম চুনা পাথরকে না মার্বেলকে, 200 গ্রাম মার্বেলকে লিখ তোরা, মার্বেলকে উত্তপ্ত করলে কত গ্রাম CO2 উৎপন্ন হবে? ঠিক আছে, উৎপন্ন CO2 মোল সংখ্যা কত? উৎপন্ন CO2 হাসাও উত্তপ্ত। ঠিক আছে, দেখ উৎপন্ন CO2 এর
মোল সংখ্যা কত হবে, মোল সংখ্যা কত। তারপরে কোশ্চেন হচ্ছে উৎপন্ন CO2 এর আয়তন কত, উৎপন্ন CO2 এর আয়তন কত। চলো, উৎপন্ন CO2 এর আয়তন কত। একটু যখন কোনো কিছুকে উত্তপ্ত করা হবে তখন ওটা বিয়োজন বিক্রিয়া হয়, মানে ওটা জাস্ট ভেঙে যায়, ভেঙে গিয়ে দুটো যৌগ তৈরি করে। ঠিক আছে, বোঝা গেল না, গেল না, বুঝতে পারলি না। যখন কারো উত্তপ্ত করবো কিনা তখন ওটা ভেঙে গিয়ে দুটো যৌগ তৈরি করবে, কারোর সঙ্গে বিক্রিয়া করবে না, নিজেই ভেঙে যাবে। ঠিক আছে, মানে মার্বেল পাথরকে যদি খুব বেশি উত্তপ্ত করা হয় তাহলে ও কার্বন ডাই অক্সাইড উৎপন্ন করবে আর একটা যৌগ উৎপন্ন করবে। তাহলে আর একটা যৌগ কি উৎপন্ন হবে সেটা তোরা ভেবে করতে হবে। তাহলে এটা একটু একটু হিন্টস দিই। হ্যাঁ, তাহলে প্রথম কথা হচ্ছে মার্বেল পাথরের সংকেত কালকে লিখেছিলাম একটা লিস্ট, দেখ লিস্টে কি বলেছে তোরা বল বল। CO3 এটাকে উত্তপ্ত করেছি, উত্তপ্ত করাতে কি উৎপন্ন হয়েছে, CO না, ওখানে বলা আছে CO2 উৎপন্ন করেছে, CO2 পেয়ে গেলাম। তাহলে CO3 এর মধ্যে কে পড়ে থাকলো, সি চলে গেছে, O2 চলে গেছে, তাহলে পড়ে থাকলো কি একটা ক্যালসিয়াম একটা অক্সিজেন, তাহলে ক্যালসিয়াম অক্সাইড পড়ে থাকলো। হ্যাঁ কিনা, এটা বিক্রিয়াটা কমপ্লিট হলো। এবার বাকিটা পারবি না। এবার দেখ কার ভর দেওয়া আছে, মার্বেল পাথরের, তাহলে এর নিচে কি লিখতে হবে, এর আণবিক ভরটা লিখতে হবে। আর কার চেয়েছে, এর নিচে এর আণবিক ভর লিখতে হবে। হ্যাঁ কিনা, এবার করো বাকিটা। ঠিক আছে, এটা হোমটাস দেওয়া থাকলো, তোরাই উত্তর বল, কত কত বল। CO2 উৎপন্ন হবে 88 গ্রাম, হ্যাঁ। আর CO2 এর মোল সংখ্যা হবে 2, হ্যাঁ, আর CO2 এর আয়তন হবে 44.8। 44.8 সব ঠিকঠাক আছে। তাহলে মনে হয় অঙ্কগুলো পারবি তো। আর তাহলে এক্সট্রা করে করাতে হবে না। বাকিগুলো তোকে বিক্রিয়াগুলো একটু মনে রাখবি। হ্যাঁ, বিক্রিয়াগুলো একটু বারবার খেয়াল করবি। আর নিচু ক্লাসে যদি ঠিকঠাক পড়ে থাকিস তাহলে তো অসুবিধা নেই। যদি ক্লাস 8 ভালো করে পড়িস কিনা, 7 8টা আমাদের ভুলটা কি হয়, ছোটবেলায় অনেকে ভৌত বিজ্ঞানকে পড়েই না, ওই সবসময় ম্যাথ টিউশনটা পড়ে। ঠিক আছে, বাস্তব কথা বলছি, ম্যাথ সাবজেক্টটা বিশাল টাফ, তো ম্যাথ টিউশনটাই পড়বে। আর ভৌত বিজ্ঞান যে টিউশন পড়তে বলছি না, তো ঠিকঠাক যে পড়বে বা বিক্রিয়াগুলো প্র্যাকটিস করবে তা করে না। এবার যখন ছোটবেলায় এই যে পড়াতে যায়, স্যার এই বিক্রিয়াগুলো কি কাজে লাগবে, তো তখন বলি যে টেনের এরকম অঙ্ক করতে গিয়ে কাজে লাগবে। তাহলে তোরা এখন কোশ্চেন করতে হবে, স্যার এগুলো কি কাজে লাগবে, এখন এগুলো করে কি লাভ। হ্যাঁ, বিভিন্ন কলকারখানায় কি পরিমাণ বিভিন্ন গ্যাস উৎপন্ন করতে কোনটা কি লাগবে, এই তার জন্য এই অঙ্কগুলো খুব গুরুত্বপূর্ণ। এবং সত্যি কথা বলছি, আমরা যখন স্কুলে পড়তাম, মানে স্কুলে বলতে 11 12, আমাদের যে কেমিস্ট্রি স্যার ছিল, ল্যাবে কাজ করতেন, খুব ভালো স্যার। ফলে এইরকম ক্যালকুলেশন করে আমাদের দেখাতো, দেখো এই জিনিসটা এত পরিমাণ লাগবে এবং তোমরা এইভাবে এর আয়তনটা এইভাবে নাও, এই অ্যাসিডটা এত নাও, এই পদার্থটা এত গ্রাম নাও, আমাদের বলতো। এবং আমাদের কেমিস্ট্রি প্র্যাকটিক্যালটা খুব ভালো করে হতো। মানে সত্যি কথা বলছি, স্কুল লেভেলে যে এত ভালো কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল হয় সেটা আমি যে মিশনে পড়েছি কিনা ওটাই শেষ। কলেজে এত ভালো প্র্যাকটিক্যাল করায়নি। কলেজে ফিজিক্স প্র্যাকটিক্যাল ভালো হতো, কিন্তু স্কুলটাতে এত ভালো, মানে আজাদ একাডেমিতে পড়তাম, তো মৌলানা আজাদ একাডেমি, যেটা তো ইমরান দা পড়তো। ঠিক আছে, তো ওখানে এত সুন্দর কেমিস্ট্রি স্যারগুলো ছিল, তো প্র্যাকটিক্যাল খুব ভালো করাতো, ফাঁকিবাজ ছিল না, মানে ফাঁকিবাজ ছিল না বলতে ভালো ছিল, সব করাতো। আর বর্তমানে হচ্ছে কি যে প্র্যাকটিক্যাল কোনো, মানে তুই এখনকার স্কুলগুলোতে খোঁজ প্র্যাকটিক্যাল কোথায় পাবি না, প্র্যাকটিক্যাল করাই না। আর ওখানে এই জিনিসগুলো খুবই কাজে লাগে। ঠিক আছে, তাহলে এটা ভাববি না যে কাজে লাগবে না, প্রত্যেকটা জিনিস কাজে লাগবে। এবার অনেক সময় কোশ্চেন করা হয় যে অনেকে ভাবে যে আমরা ম্যাথের অনুপাত সমানুপাত এত অঙ্ক করি, ম্যাথের ক্ষেত্রে বলছি, মানে এই যে ম্যাথমেটিক্সের যে ম্যাথ, তাহলে ওগুলো কি কাজে লাগবে। হ্যাঁ লাগে। ম্যাথের যদি তুই বলিস প্রত্যেকটা যদি এক্সট্রা যেগুলো আছে না, যেগুলো প্রয়োগ আছে না, প্রত্যেকটা প্রয়োগও কাজে লাগে। ফিজিক্সের বলবিজ্ঞান পড়তে গিয়ে জ্যামিতি ভীষণ রূপে কাজে লাগে, এবং ফিজিক্সের ফিজিক্যাল সায়েন্সের বিভিন্ন রকমের অঙ্ক করতে গিয়ে অঙ্কের বিশাল ধারণা দরকার হয়। ঠিক আছে, ফলে এটা কখনোই ভাববি না যে ওটাও অদরকারি, আর এটাও ভাববি না যে বাংলা ইংরেজি দরকার নেই। দেখ আজকে ভাষা জ্ঞানটা যদি, সত্যি কথা বলছি, আমার যদি ভাষা জ্ঞানটা থাকতো মোটামুটি, মানে আমি এখানে দুর্বল, কিন্তু
ভাষা জ্ঞান দুর্বল, দেখবি আমি মাঝে মাঝে জিজ্ঞাসা করি, দেখতে বানানটা ঠিক আছে কিনা। আমার এই ভাষা জ্ঞানটা যদি থাকতো আমি লিখতে পারতাম, অনেক কিছু লিখতে পারতাম বলতে কি, আমার ধারণা দিয়ে আমার নিজের মতো নোট তৈরি করতে পারতাম, ভয় থাকতো না, যখন তখন লিখে দিতে পারতাম। কিন্তু সেটা হয় না। ভাষা জ্ঞান খুব দরকার। অতএব আমাদের বলা হয় যে 5 to 10 পর্যন্ত সব সাবজেক্ট কেন পড়তে, কারণ যে সব বেসটা দরকার, ইংরেজিটা দরকার, বাংলাটাও দরকার, কোনো সাবজেক্ট কমা না। এবার একটা জিনিস, কারো যদি ভাবিস তোরা যে আমাদের সব সাবজেক্ট আমার স্ট্রং আছে, তাহলে কিন্তু চাকরি পরীক্ষার জন্য তুই এগিয়ে আছিস। আর কখনো এটা ভাববি না যে আমি ধরো অঙ্কে ভালো, আমি আমার কথা বলি, আমি অঙ্ক মোটামুটি ভালো করতে পারি, ফেল সমস্যা করতে পারি। অনেক আমার আত্মীয় স্বজন বলে, এই তোর তো অঙ্ক পারিস, তোর তো অ্যাডভান্স হয়ে গেলি চাকরি পরীক্ষার জন্য, তুই WBCS দিস না কেন, হ্যান দিস না কেন, ত্যান দিস না কেন। তো আমি ওটা পারি, আমি ঠিক আছে জানি, কিন্তু ওখানে WBCS দিতে গেলে যে ইংরেজি আছে, ইংরেজি আমি জমের মতো ভয় করি, ঠিক আছে, জমের মতো ভয় করি। ওটা যা আছে, তারপরে তুই এতে চলাই, তারপরে ধরেন এর কথা বল, তুই বাংলার কথা বল, বাংলায় একটা ওয়ার্ড লিখতে গিয়ে ভয় পাই, মানে যে বানান ভুল হবে কিনা, ঠিক আছে। আর তোকে বলে দিচ্ছি যে এইচএসে যখন আমি পড়েছি 11-12, বাংলায় 60 পেয়েছিলাম মাধ্যমিকে, হ্যাঁ মাত্র 60, 50 পেয়েছিলাম লিখে, 53 পেয়েছিলাম লিখে, আর 10 পেয়েছিলাম মৌখিক, ফ্রি নাম্বার 10, 63 হলো। তো ভয় ছিল এইচএসে ম্যাথ ফিজিক্সে ফেল করবো বলে ভয় ছিল না, ভয় ছিল ইংরেজিতে আর বাংলাতে ফেল করবো কিনা। ফলে যেমন দেখবি আমাদের আমাদের ধর্মে যারা কোরআন শরীফ পড়ে, হ্যাঁ দেখবি যারা ভালো ধার্মিক, ওরা রোজ সকাল বিকাল কোরআন শরীফ পড়ে না। ওইরকম আমি আমাদের একাডেমিতে যখন পড়তাম 11-12 বিশেষ করে রোজ সকালে বাংলার নোট নিয়ে বসতাম, বাংলা সাহিত্যের ইতিহাস যা আছে সব মুখস্থ করতাম, ব্যাকরণ যা আছে মুখস্থ করতাম, দিয়ে ওই 60টাকে আমি 70 করতে পেরেছিলাম এইচএসে, 70 পেয়েছিলাম। তাহলে বাংলায় তোকে বলে দিচ্ছি, বাংলায় যে 70 পেয়েছিলাম না এইচএসে আমি, তো আমার ব্যাচের অনেকেই 70 পাইনি, এই বাংলায় 70টা আমি পেয়েছিলাম, ঠিক আছে। কিন্তু সত্যি কথা বলতে বাংলারও দরকার আছে, ভাব মানে কোনো সাবজেক্ট ছোট না, এই কথাটা মনে রাখবে কিন্তু, যে কোনো সাবজেক্ট ছোট বড়, ভ্যালু বেশি কম ভ্যালু এরকম না। তো একটা কথা বলছি, আমাদের একটা বন্ধু ছিল, ও অঙ্ক কিচ্ছু বুঝতো না, এরকম এরকম করতো, আলু অঙ্কটা করে দে, আর ও প্র্যাকটিস করে মুখস্থ করে নিতে, বুঝতে পারলি অঙ্ক। এবার ওর কিন্তু মুখস্থ বিদ্যাটা ভীষণ ছিল, জিয়াউল নাম ওর বন্ধুটা। তো ওর মুখস্থ বিদ্যা ভালো, বায়োলজি জানিস 99 পেয়েছিল, বলতো আমি এত অঙ্ক করে অঙ্ক তো 97 পেলাম, আরো বায়োলজিতে 99 ডাইরেক্ট, ভেবে দেখতো। তো কোন সাবজেক্টে ছোট, ইতিহাসও এখন আমার সঙ্গে 11-এ পড়তো, কিন্তু 10 পড়েছে পাথরচাপড়ি ব্রাঞ্চ আলমিনের, ওই বন্ধুটা ইতিহাসে 99 পেয়েছিল, 97-99 পেয়েছিল। তো ওকে আমাদের যেখানে আমরা 11-এ পড়তাম আলমিনে একটা জায়গায়, মানে কিছুদিন আলমিনে ছিলাম 6-7 মাস, ওখানে একটা স্যার বলেছিল যে তোর মার্কশিটটা দিবি তো, আমার বাড়িতে বাঁধিয়ে রাখবো। প্রত্যেক সাবজেক্টের একটা ভ্যালু আছে, ঠিক আছে, কোনো সাবজেক্ট ছোট না, কাউকে ছোট ভাববি না। আর যেটা সাবজেক্ট তুই ভালো করে পড়বি সেটারই দাম আছে, যেটাই তোর যেটা ভালো লাগে কিনা জানিস যে এর উপর আমার দক্ষতা আছে, আমাকে কেউ আটকাতে পারবে না, তুই ওটা পড়, ওটা কোনোদিন ওটার দাম কমবে না, তোর দাম তোকে দিতেই হবে। কিন্তু যেটা নিয়ে যখন যেটা নিয়ে পড়বি ওটা তো সেরা হতে হবে তোকে। মানে দেখা গেল তুই বিশাল একটা ভালো সাবজেক্ট নিয়ে নিলি, কিন্তু ওই বিশাল ভালো সাবজেক্টটাতে তোর দক্ষতা নেই, মানে তুই ওখানে আর ভালো হতে পারবি না, তুই শেষ। আর তুই যদি নিয়ে নিতে পারিস ওটা, মানে নিয়ে নিস যে ভালো সাবজেক্টগুলো তুই নিয়ে নিলি, অথচ তোর দক্ষতা নেই, তুই শেষ। আর দেখা গেল যে ইতিহাসের মধ্যে একটা সাবজেক্ট, এখনকার ছেলেপেলের ট্রেন্ড কি যে সব সায়েন্স পড়বো, আমি বলছি তা না, এটা করিস না। যদি কারো দেখিস যে ভালো লাগছে ইতিহাস পড়তে, ইতিহাসটাই পড় না। আজকে তোকে বলছি, আজকের বাজারে বলছি, পাবলিক স্কুল আমাদের এখানে তো প্রচুর, ইতিহাসের টিচার খুঁজে পাই না, বাস্তব বলছি, ইতিহাসের টিচার খুঁজে পাই না। তুই 5 বছর পর তোকে বলছি অনার্সের ছেলেকে খুঁজে পাবে না, এই ম্যাথ অনার্স, ফিজিক্স অনার্স, অনার্সের ছেলেকে খুঁজে পাবে না। কেন বলতো? সব ব্যাঙ্গালোর, সব বিএসসি নার্সিং, সব ফার্মাসিস্ট। তাহলে সব যদি ফার্মাসিস্ট হয়ে যায়, বিএসসি নার্সিং এ যায়, আর সব চীন ডাক্তারি পড়ার জন্য, চীন, তারপরে আর কি কি আছে চলে যাচ্ছে। তো এই জায়গাটা তো ফাঁকা হয়ে যাবে। ফলে ওটা না, যেটা তোর ভালো লাগে সেটা করবি, মন থেকে বলছি, মানে মন থেকে যেটা ভালো লাগে এরকম না। আমার ব্যাপারটাই বলছি, আমার কিন্তু একটু কম বেশি ছিল, মানে ম্যাথ আর ফিজিক্সের মধ্যে আমার ম্যাথটা খুব প্রিয় ছিল, বুঝতে পারলি। কিন্তু ফিজিক্স মাস্টার নিয়েছিলাম অন্য কারণে, মানে জঙ্গিপুর কলেজের স্যাররা খুব ভালো ছিল, এটা আমাকে আগে একটা দাদা বলেছিল যে জঙ্গিপুর কলেজে ফিজিক্স মাস্টার নেই, অসুবিধা নেই, ওটা নিয়ে নিয়েছি। এবার দেখছি ওখানে কিন্তু ম্যাথটা আমার ভালো লাগে, ম্যাথটা এমন ভালো লাগে যেটা করে আমি গোটা রাত কাটিয়ে দিলাম, আমি বুঝতে পারবো না রাত হলো। ফিজিক্যাল সায়েন্সটা ভালো লাগে কিন্তু কম, ফিজিক্যাল সায়েন্স যদি 2-3 ঘন্টা পড়িতে হয়, অনেকক্ষণ পড়ে নিলাম, একটু রেস্ট নিই, এরকম মনে হতো। ফলে দেখ এখনো তোর ম্যাথ করায়, তো কোনোদিন দেখবি না তো
তোর কাছে ম্যাথ করাচ্ছি, কোনোদিন হয়তো তোরা দেখিস নি যে ম্যাথের আমি বই খুলেছি বা তুই অঙ্কটা ঘর সার্চ করে একটা ম্যাথের নোট বই পাবি না, একটা নোট বই নেই ম্যাথের। তাহলে কি তখন ভালো করে করেছি, এখন মাথায় আছে। এটা হচ্ছে মেন কথা। গল্প অনেক হলো, এবার বল এবার কি করবি, এবার কোনটা করবি দেখ, এটা তো মিলে গেল। এবার কি করবি দেখ, আর অঙ্ক করতে দেবো, উদাহরণগুলো দেখিস বাড়িতে, ঠিক আছে? আমি আর উদাহরণ করাচ্ছি না। এবার এক কাজ করছি দেখ, রাসায়নিক গণনার যে এমসিকিউ গুলো আছে কিনা এখানে ওই সাজেশনে, ওগুলো পরপর আলোচনা করছি, ঠিক আছে? বন্ধ কত নম্বর পেজে আছে এমসিকিউ গুলো? চ্যাপ্টার হয়েছে হ্যাঁ, চ্যাপ্টার ওয়াইজ। শেষে দেখতে হচ্ছে ভৌত বিজ্ঞানের সাথে। এই যে রাসায়নিক গণনা পেয়ে গেছি, 230 পৃষ্ঠা, না 330, পেজ নাম্বার কত? 330, ঠিক আছে? 330 দেখ কি বলছে, প্রথমে কোশ্চেনটা দেখ। বলেছে ই সমান এমসি স্কয়ার, সমীকরণ সূত্র অনুযায়ী ই এর গণনার একক দেখো, এম ইভি, এম বড় হাতের ইভি, এম ইভি, এম ভি। দেখ এটা হবে, দেখ ছোট হাতের এম ইভি, এটা হবে না। তারপরে দেখ অপশন বি যেটা আছে, কি আছে দেখ, বড় হাতের এম ইভি, উত্তর কি হবে? বড় হাতের এম ইভি। এই বড় হাতের এমটা কি জিনিস জানিস কি? এটা হচ্ছে মেগা ইলেকট্রোভোল্ট। এটা কি বলা হয়? মেগা ইলেকট্রোভোল্ট। যদিও তোদের এখানে দিয়েছে কোশ্চেনটা, এটা পরমাণু নিউক্লিয়াস চ্যাপ্টার কোশ্চেন হওয়া উচিত ছিল, বুঝতে পারলি? তবে এখানে দিয়েছে একটু ওই ভরের সংরক্ষণ সূত্রটা আছে না, সেই জন্য এখানে দিয়েছে। দেখ কার্বন যুক্ত কোন গ্যাসীয় দেখো, কোন গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব 13, তার আণবিক সংকেত নিচের কোনটি? তাহলে বাষ্প ঘনত্ব 13, তাহলে নাসরিন বলো এর আণবিক ভর কত হবে? কার্বন যুক্ত কোন একটা যৌগের, ঠিক আছে, কার্বন যুক্ত কোন গ্যাসীয় পদার্থের বাষ্প ঘনত্ব 13 হলে তার আণবিক সংকেত নিচের কোনটি? তার আণবিক সংকেত পরে বের করবো, প্রথমে বল তুই যে ওর আণবিক ভর কত হবে। বাষ্প ঘনত্ব 13, তার আণবিক ভর কত হবে? একটু আগে সূত্র লিখলাম না, কি ছিল? বাষ্প ঘনত্ব সমান আণবিক ভর বাই 2, তাহলে আণবিক ভর সমান কি? 2 গুণিত বাষ্প ঘনত্ব, 2 গুণিত কত? বাষ্প ঘনত্ব। তাহলে 2 গুণিত কত? বাষ্প ঘনত্ব। বাষ্প ঘনত্ব কত দেওয়া আছে? 13, তাহলে 13 দুগুণে কত? 26। এবার দেখ অপশন কি বলেছে, কোন যৌগটা হবে? শোন, উত্তর বলেছে না ডাইরেক্ট, এ দিয়েছে কি? CO2। তাহলে CO2 আণবিক ভর বের কর। CO2 44, হ্যাঁ 44, তাহলে এটা মিললো। না বি কি বলেছে দেখ, C2H2, তাহলে দেখ C2H2, কার্বনের এটা দেখি কি হয়। সি হচ্ছে 2 গুণিত কত? 12 প্লাস হাইড্রোজেন কত? 2, তাহলে 12 দুগুণে কত? 24 প্লাস 2 কত হলো? 26। মিলে গেল, তাহলে বি এরটাই উত্তর। বুঝে গেল? বুঝতে পারলি কি পারলি না? তারপরে দেখ বলেছে কোন গ্যাসীয় পদার্থের আণবিক গুরুত্ব m এবং বাষ্প ঘনত্ব d, নিম্নলিখিত যে সম্পর্কটি ঠিক। দেখ তাহলে একটু আগে বললাম আণবিক ভর m এবং বাষ্প ঘনত্ব d, তাহলে কোন সম্পর্কটা ঠিক হবে? আণবিক ভর সমান কি? 2 গুণিত বাষ্প ঘনত্ব, তাহলে কোন অপশনটা ঠিক আছে? অপশন সি, m সমান 2d। তাহলে অপশন সি হলো উত্তর, m সমান 2d। এটা কত জায়গার হলো? 3 নম্বরে হলো। এবার দেখ 4 নাম্বারটা কি বলছে দেখ, যে একটি দ্বিপরমাণু গ্যাসের বাষ্প ঘনত্ব 14, ভালো করে শোন, বাষ্প ঘনত্ব 14, গ্যাসটির পারমাণবিক গুরুত্ব কত? বাষ্প ঘনত্ব যদি 14 হয়, তাহলে আণবিক ভর কত হবে? 14 দুগুণে 28, 14 দুগুণে 28, তাহলে ধরে নে x2 এর আণবিক ভর হচ্ছে 28, মানে দুটো x পরমাণুর ভর হচ্ছে 28, তাহলে একটা x এর ভর কত হবে? 28/2, হ্যাঁ, তাহলে কত হবে? 14। বুঝে গেল? তাহলে কোনটা উত্তর হলো? সি। তারপরে 5এরটা নাকি রে? দেখ কি বলেছে, যে একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 32, প্রত্যেক কোনটি, হ্যাঁ গ্যাসটির আণবিক ওজন, গ্যাসটির আণবিক ওজন কোনটা? ঠিক আছে, 8, 16, 32, 64, তাহলে কি হবে? 64, কারণ তার দ্বিগুণ, এটা বলতে হবে না। 5এরটা হলো 64, মানে উত্তর কতটা হলো রে?
ডি এরটা, 5এরটা ডি। এবার 6এরটা কি বলেছে দেখ, যে মিথেনের আণবিক ওজন 16, হ্যাঁ, প্রদত্ত কোনটি এর বাষ্প ঘনত্ব? আণবিক দেখো মিথেন আণবিক ওজন 16 বলেছে, বাষ্প ঘনত্ব কত হবে তার? অর্ধেক 8 হবে। কত হবে? 8। 8। তাহলে উত্তর হবে কত? 8। তাহলে আণবিক ভর যদি 16 হয় তাহলে বাষ্প ঘনত্ব ডি সমান কত? m/2। তাহলে 16 বাই কত? 2 সমান কত হবে? 8। অপশন কোনটা মিললো? বি। অপশন বি। বি। হুম। হ্যাঁ, তারপরে দেখো 7এরটা, দেখো এরকম ব্যাখ্যা করে যদি বুঝে বুঝে পড়ো কি না, তো কোনোদিন মানে একটা কোশ্চেন করলে অন্য কোশ্চেন উত্তর পারবে। তোমাকে ধরো সংখ্যা চেঞ্জ করে দিল, তোমার তো মুখস্থ করে এগুলো লাভ নেই, বুঝে করতে হবে। তারপরে কি বলেছে দেখো 7এরটা নাকি, এনটিপিতে গ্যাসের বাষ্প ঘনত্ব, দেখো না প্রমাণ ঘনত্ব বাষ্প ঘনত্বের অনুপাত, প্রমাণ ঘনত্ব বাষ্প ঘনত্বের অনুপাত, এটা অপশন সি। সি। এটা দেখ, এটা কি করে পাবো? প্রমাণ ঘনত্ব বাষ্প ঘনত্বের অনুপাত। তাহলে এটা কত আছে? 7এরটা একটা সম্পর্ক আছে, প্রমাণ ঘনত্ব সমান 0.089 ইন্টু কি বাষ্প ঘনত্ব। এবং বলছি এই এখানে মানে এই সাজেশনে, যেটা সাজেশন দেওয়া আছে না চ্যাপ্টার ভিত্তিক, এই সাজেশনে একটা অঙ্ক আছে এখান থেকে, যে কারো হয়তো তোমাকে বাষ্প ঘনত্ব বলে দিয়েছে, প্রমাণ ঘনত্ব বের করতে বলছে, তাহলে এই সূত্রটা কাজে লাগবে। তাহলে প্রমাণ ঘনত্ব সমান এত গণিত বাষ্প ঘনত্ব, তাহলে প্রমাণ ঘনত্ব আর বাষ্প ঘনত্বের অনুপাত চেয়েছে, তাহলে কত হবে? প্রমাণ ঘনত্ব বাই কি বাষ্প ঘনত্ব সমান 0.089। তারপরে দেখো কত হলো? 7এরটা হলো নাকি? টুকছো নাকি? তারপরে দেখো 8এরটা, এসটিপিতে 5.6 লিটার CO2 ভর, এটা পারবে, কাকে করেছিলাম? এসটিপিতে 5.6 লিটার CO2 ভর। তাহলে প্রথমে কি বের করব? মোল সংখ্যা বের করব। তাহলে মোল সংখ্যা সমান কত? 5.6 বাই কত? 22.4, তাই তো? তাহলে কাটাকাটি করবো, 10 করে দিলাম 4, তাহলে কত হলো উত্তর? 1/4 মোল সংখ্যা দাঁড়ালো। এবার ভর সংখ্যা সমান কি বলেছি? মোল সংখ্যা ইন্টু আণবিক ভর ইন্টু এম। তাহলে মোল সংখ্যা কত? 1/4। কার্বন ডাই অক্সাইড আণবিক ভর কত? 44। তাহলে কত হবে? 11 গ্রাম। তাহলে উত্তর কত কোনটা আছে? ডি। ডি উত্তর হয়ে গেল। তারপরে দেখো 9টা, 9টা অঙ্ক পড়ো তো। 8 গ্রাম মিথেনে অণু সংখ্যা। কি বলেছে? 8 গ্রাম মিথেনে অণুর সংখ্যা। তাহলে এখানে অণুর সংখ্যা বলেছি, তাহলে 1 মোল যে কোনো গ্যাসের অণুর সংখ্যা কত হয়? 1 মোল যে কোনো গ্যাসের অণুর সংখ্যা কত? এটা বোধহয় লেখা হয়নি না আজকে ক্লাসের প্রথমে, মনে রাখবে। যে কোনো গ্যাসের 1 মোল যে কোনো গ্যাসে অণুর সংখ্যা হয় অ্যাভোগাড্রো সংখ্যা। কত সংখ্যা হয়? অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে 1 মোল যে কোনো গ্যাসের অণুর সংখ্যা কত হয়? 6.022 ইন্টু কত? 10⁻23 এত টি। তাহলে কি চেয়েছে? অণুর সংখ্যা চেয়েছে। তাহলে বলছে 8 গ্রাম মিথেন অণুর সংখ্যা কত? তাহলে 1 মোলে যদি এত হয় তাহলে মোল সংখ্যা দিয়ে গুণ করলে আমরা অণুর সংখ্যা পেয়ে যাবো, হ্যাঁ কি না? তাহলে 8 গ্রাম মিথেনের সংখ্যা কত? CH4, হ্যাঁ কি না? তাহলে এর কত? মোল সংখ্যা কত? তাহলে দেখো এর মোল সংখ্যা হচ্ছে 8 বাই কত? 16। দেখো সি হচ্ছে কার্বন, হচ্ছে দেখো কার্বন হচ্ছে 12 প্লাস হাইড্রোজেন কত? 4টা হাইড্রোজেন আছে, 4 গুণিত 1 দিয়ে কত হলো?
8/12+4 সমান কত 8/16 কাটাকাটি করো 1/, কত হলো 2, কত হলো 1/2। তাহলে 1 মোল যে কোনো গ্যাসের অনুর সংখ্যা আছে এত, তাহলে 1/2 মোল যে, দেখো এখানে তো যে কোনো গ্যাস না, 1 মোল আমি এখানে ধরলাম মিথেনই লিখছি, মিথেন গ্যাসের অনুর সংখ্যাটা হবে, তাহলে হাফ মোল CH4 গ্যাসের অনুর সংখ্যা কত হবে 6.022 ইন্টু কত 10⁻23 ইন্টু কত 1/2, তাহলে 3.011 ইন্টু 10⁻23 এতটি। বুঝতে কোনো অসুবিধা আছে কি, হ্যাঁ কি না? বুঝতে পারছিস কি এটা? তারপর একটা কি বলেছে 10-এরটা, এসটিপি তে 0.01 মোল CO2 আয়তন, ঠিক আছে? তাহলে দেখ 1 মোল CO2 আয়তন কত হয় বলতো 22.4, তাহলে 1 মোল CO2, দেখো এরকম লিখছি, এটা মুছে দিত 10-এরটা না, দেখো তাহলে কি করব 1 মোল CO2 এর কি সংখ্যা, আয়তন বলেছে না, এর আয়তন কত রে 22.4 লিটার, এটা কত বলেছে 0.01 মোল নাকি, 0.01 মোল CO2 এর আয়তন কত হবে 22.4 ইন্টু 0.01 এত কি মোল। তাহলে এরকম যদি গুণ করি তাহলে মোট কটা ঘরের পর দশমিক বসবে 2, 2, 4, এখানে দুটো ঘরের পর দশমিক আছে, এখানে একটা ঘরের পর দশমিক, মোট 3টে, 1, 2, 3, তাহলে এত লিটার, তাহলে কত হলো 0.224 লিটার। উত্তর আছে? উত্তর এটা কে দাগ দিয়েছিস, ভুল করেছিস, অপশন সি হবে, অপশন সি হবে, ঠিক আছে? ও যাই হোক বাদ দে, অত উত্তর ওটাই আছে। তো এটা কত কত দাগের উত্তর হলো 10-এরটা হয়েছে, হ্যাঁ কি বলছে, হাসা কিছু নাই, বাদ দে। 1 মিলিমোল, ভালো করে শোন, এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, 1 মিলিমোল NH3 অণুর সংখ্যা, এটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। মিলিমোল মানে জানিস, মিলি মানে হচ্ছে কাউকে মিলি দিয়ে গুণ, মিলি থাকা মানে কারো আগে যদি মিলি থাকে সেটা মানে বোঝায় যে ওটাকে 10⁻³ দিয়ে গুণ, কি বললাম 10⁻³ দিয়ে গুণ, বা 1000 দিয়ে ভাগ, 1000 দিয়ে ভাগ। দেখ 1 মিলিমোল মানে হচ্ছে 1 মোল বাই 1000, 1 মোল বাই কত 1000, ঠিক আছে? তাহলে কোশ্চেনটা কি বলেছে 1 মিলিমোল অ্যামোনিয়ার কি চেয়েছে অণুর সংখ্যা, তাই তো? তার আগে বল, এটা কোশ্চেন বল আগে যে 1 মোল অ্যামোনিয়াতে অণুর সংখ্যা কত হবে বলতো। দেখ এটা কত নম্বর কোশ্চেন 11, তাহলে 1 মোল অ্যামোনিয়া NH3 তে অণুর সংখ্যা কত হবে বল 6.022 ইন্টু 10⁻23 এতটি, ঠিক আছে? এবার দেখো 1 মোল বলেছে, এবার কি বললাম যে 1 মিলিমোল বলেছে নাকি, মিলিমোল, তাহলে 1 মিলিমোল সমান কত বললাম 1 মোল, 1 মিলিমোল সমান হচ্ছে 10⁻³ কত -3 মোল। এটা যারা বুঝছো বুঝছো, যারা সূচক ভালো বোঝো, আর যদি না বোঝো তাহলে দেখো 1 মিলি মোল সমান 1 কত 1000 মোল, 1 কত 1000 মোল, ঠিক আছে? এবার দেখো তাহলে 1/1000 মোল
NH3 তে অণুর সংখ্যা সমান কত 6.022 ইন্টু কত 10⁻23 বাই কত ইন্টু কত 1/1000 1 কত 1000। এবার দেখো নিচে যখনই দেখবে যে নিচে যটা শূন্য আছে, নিচে যটা শূন্য আছে উপরে কি করব 6.022 ইন্টু উপরে 23 আছে, তো যটা শূন্য থাকবে তটা সংখ্যা কমে যাবে। তাহলে কটা সংখ্যা কমবে 3টে, তাহলে 3 কমবে, তাহলে 10 তে 3 কমলে কত হবে রে 10⁻20 এতটি। বোঝা গেল কি গেল না? বুঝতে পেরেছিস না পারিস নি? পারিস নি? কোথা থেকে বল? এখান থেকে না এখান থেকে? এই সাইডটা দেখ। কাউকে 1000 দিয়ে ভাগ করা মানে কি? 1000 দিয়ে ভাগ করা মানে উপরে এখানে কত 10⁻23 আছে, মানে 10 এর পিঠে 1 এর পিঠে 23টা শূন্য ছিল, নিচে 3টা সংখ্যা আছে, তাহলে কটা সংখ্যা কেটে গেল? কটা শূন্য কাটলো? 3টে কেটে গেল। কটা সংখ্যা কটা শূন্য পড়ে থাকলো? তাহলে 20টা শূন্য পড়ে থাকলো না? এখন বুঝতে পারছিস না? এটুকু বুঝতে পারছিস না? পারিস না? এই দেখ 6.022 ইন্টু কত 10⁻23 এতটি। বুঝতে পারছিস কি? বার ইন্টু কত বলেছিলাম? ইন্টু 1 কত 1000 এতটি। এবার কথাটা শোন, কি বললাম যে নিচে যটা শূন্য থাকবে, নিচে যটা শূন্য থাকবে উপরে ঠিক নিচে যটা শূন্য থাকবে উপরে শূন্যগুলো কি হবে আস্তে আস্তে কমে যাবে, শূন্যটা কি হবে কমবে। তাহলে কি হলো এখানে 23টা শূন্য ছিল, 3টা শূন্য কমে গেল, তাহলে কটা শূন্য পড়ে থাকবে উপরে? 20টা পড়ে থাকবে না? 10⁻কত 20। আর যদি সূচক ভালো বুঝিস তাহলে কত বললাম 1 মিলি সমান 10⁻³ মোল। দেখো 10⁻³ মোল NH3 তে অণুর সংখ্যা কত হবে 6.022 ইন্টু কত 10⁻23 ইন্টু কত 10⁻³ এতটি, থাকে না? এবার দেখ এদিকে, এবার সূচক অঙ্ক কর 6.022 ইন্টু কত 10⁻23 মাইনাস কত 3। দেখ যেটা ইচ্ছা করতে পারিস, হয় এই লাইন দিয়ে এইভাবে করে এখানে করবি, নাহলে এই লাইনটা করবি না, এখান থেকে এটা করতে পারিস 6.022 ইন্টু 10⁻20 এতটি। চলো হ্যাঁ কোনটা সহজ? নিজেরটা সুযোগ জানিস তার জন্য সহজ লাগলো, যারা সুযোগ জানে না তারা বলবে এটাই সহজ। অ্যাকচুয়ালি এটা সুযোগ তোকে জানতে হবে, তুই 9 পড়ে এসছিস, 10-এ পড়ছিস, সুযোগের অঙ্ক না জানাটাও ভুল। ঠিক আছে 11টা হলো, তারপরে 12টা আণবিক সংকেত না কি বলেছে সোডিয়াম কার্বনেট যৌগে সোডিয়ামের শতকরা পরিমাণ। ঠিক আছে সোডিয়াম কার্বনেট, এবার সোডিয়াম কার্বনেট সংকেত কি বলতো জানিস? দেখ Na2CO3, ঠিক আছে শতকরা পরিমাণ সোডিয়ামের। তাহলে শোন Na2CO3 বললাম, তাহলে সোডিয়ামের পারমাণবিক গুরুত্ব কত 23, কত পারমাণবিক গুরুত্ব 23 বা পারমাণবিক ভর কত 23, আর 23 দুগুণে কত 46, আর এটুকু কত CO3 কত হয় CO3 48 আর এটা 12, 48 এ 12 কত 60, তাহলে এখানে কত হলো মোট 46 প্লাস 46 প্লাস কত 60, দেখো কত হলো 106, কত হলো 106, মনে থাকবে এটা কত বললাম 106। তাহলে ভালো করে ভাবো তো যে 106 গ্রামের মধ্যে সোডিয়াম আছে 46 গ্রাম, কত গ্রাম আছে? শতকরা বের করতে গেলে মোট ভর ওর ভর গুণিত কত করতে হবে 100। এবার ক্যালকুলেশন করো, দেখো ব্যাপারটা কি, দেখো পুরোটার আণবিক ভর কত 106 দাঁড়াচ্ছে, ঠিক আছে, আর
106, তাহলে কিরকম লিখতে হবে যে 106 গ্রাম এত গ্রাম Na2CO3 তে Na এর পরিমাণ সমান কত 46 গ্রাম। তাহলে 1 গ্রাম Na2CO3 তে Na এর পরিমাণ সমান কত 46 বাই কত 106 গ্রাম। তারপরে দেখো এত 1 গ্রামে হলো। তারপরে কি করব, দেখো 106 গ্রাম Na2CO3 তে Na এর পরিমাণ হচ্ছে 46 গ্রাম। 1 গ্রাম Na2CO3 তে Na এর পরিমাণ হচ্ছে 46 বাই 106। এবার কত তারপরে দাঁড়াচ্ছে 100 তে কত 100 গ্রাম Na2CO3 তে যেটা পরিমাণ সেটা তো সব পরিমাণ দাঁড়াবে, এর পরিমাণ কত 46 বাই 106 গুণিত 100 গ্রাম। এবার করো, ক্যালকুলেশনটা করো, পারবে না করে দিতে হবে। 46 থেকে এটা কত পাবো, আমি একটু উপরে গুলো কাটতে মুছে দিলাম, অন্ধকার হয়ে গেল। দেখো তাহলে 46 কাটলে কত পাবো 23, নিচে কত 53, উপরে কত 100 মনে থাকলো। এবার একটু প্রায় ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে? এ করো তো, আর কি করে যায়। তাহলে এখানে কত দাঁড়ালো 2300, কত দিয়ে ভাগ 53 দিয়ে ভাগ। যদি এটাই ধরি 53 দিয়ে ভাগ হচ্ছে, তো এদিকে এটা ধরলাম 230 আছে, তো 230 কে যদি 50 দিয়ে 53 দিয়ে ভাগ করো তাহলে 4 দিয়ে দাও, 4 50 212, 3 4 12, 4 5 20, কত 8 1 0, 3 5 কত 3 3 কে 9, 3 5 15, 1, ঠিক আছে নামলো। আর এখানে কত নামলো, দেখ এবার কি করব, ফের দেখ 3 দিয়ে বেশি হয়ে যাচ্ছে তাই না, এবার দশমিক নিয়ে 0 পেলাম, 2 দিয়ে দে, তাহলে 106 টাইপের আছে। যাই হোক আর দিতে হবে না, দেখ তো কত উত্তর আছে, 43 আছে কি, দেখ তো উত্তরটা 43.4 আছে, তাহলে ওটাই উত্তর, বাকিগুলো না। দেখ 43-এর কাছাকাছি যেটা আছে সেটা উত্তর হবে। এগুলো কিন্তু তোর হাতে ক্যালকুলেশন করতে হবে, তোর হাতে ক্যালকুলেটর দিবে না। তাহলে কোনটা আছে 43.4টাই উত্তর হবে, অপশন বিটা উত্তর, ঠিক আছে? তোর কাছে তো বই নেই। তাহলে আজকে রুই থাকবে না, করাবো 4:30 বেজে গেল।